অবাক করা একটা বড় ধরনের তথ্য দৃষ্টি আকর্ষণ করেছে অনেকের। বাংলাদেশে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সবচেয়ে বেশি আলোচিত এবং দেশের বাইরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এর উপর একটি পরিসংখ্যান দেখা গেছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সময়ের পরিসরকে তৈরি করে একটা অ্যানালাইসিস করা হয়েছে যে এই পরিসরে বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যম সবচেয়ে বেশি কার ইন্টারভিউ নিয়েছে? শেখ হাসিনার। শেখ হাসিনাকে ঘিরে যত আলোচনা ইউটিউব সহ বাংলাদেশের টেলিভিশন, বেসরকারি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যত আলোচনা হয়েছে, এত আলোচনা দেশের প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধান উপদেষ্টা অথবা যারা ক্ষমতার বাইরে আছেন তাদের কাউকে নিয়ে হয়নি। আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে একটা প্রচন্ড ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তিনি স্বৈরাচার, তিনি একনায়ক, তিনি হত্যাকারী, বিভিন্ন রকম ভাবে। এখন বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সেই ন্যারেটিভটার একসেপ্ট হয়নি। তারা বলছে একটা আন্দোলনের মুখে, কেউ বলছে সশস্ত্র অবস্থার মুখে, কেউ বলছেন সরকারের তার পাশে থাকা লোকজনদের বিশ্বাসঘাতকতায় ক্ষমতার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ আর এখন তাকে স্বৈরাচারী বলছে না, একনায়কও বলছে না, খুনিও বলছে না, অর্থাৎ ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে যে সকল টক শো হয় সেখানে জোর করে যেটা বলানোর চেষ্টা করা হতো স্বৈরাচার, খুনি ইত্যাদি ইত্যাদি নামে, এখন সেই ন্যারেটিভটা ওখানে নাই। বরং যারা সেই সময় শেখ হাসিনার তীব্র বিরোধিতা করতেন তারা এখন বলছেন যে আমাদের ভুল হয়েছে, আমরা মনে করি শেখ হাসিনার আমলটাই ভালো ছিল, শেখ হাসিনা যথার্থ ছিলেন। এর ভিতরে যারা তীব্র শেখ হাসিনা সমালোচক, সরকারপন্থী অথবা শেখ হাসিনা বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত, তারা কেউ কেউ তো গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়ে বলছেন যে অতীতে যা বলেছি সেটা ভুল বলেছি। আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে যত আলোচনা হয়েছে, এই আলোচনার ৮০% আলোচনা হয়েছে শেখ হাসিনাকে ঘিরে, এবং সেই আলোচনার ভিতরে ৭০% ছিল শেখ হাসিনার পজিটিভ বিষয়গুলো নিয়ে। কনসাইজলি বলা যেতে পারে ফেসবুক, ইউটিউব, টুইটার, বিশ্বের এপি, রয়টার সহ অন্যান্য গণমাধ্যম, ভারতের বড় বড় গণমাধ্যম, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের টক শো, সবকিছু মিলে সবচেয়ে বেশি আলোচনায় প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ যে নামটি, সেই নামটি শেখ হাসিনা। একসময় বাংলাদেশে যারা বলতো শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, এখন তারা লক্ষ্য করছে তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের ভিতরে, উপমহাদেশে, আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনাই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বিভিন্ন রকম ভাবে অভিদায় দিতে চান, কিন্তু সেটাও সঠিক নয়। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য সিরিয়ালি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমগুলি, এবং শেখ হাসিনা যেভাবে ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড ঠিক সেইভাবে ইন্টারভিউ তারা গ্রহণ করছেন। অর্থাৎ শেখ হাসিনা ইন্টারন্যাশনালি, সাবকন্টিনেন্টে, বাংলাদেশে এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী তা প্রমাণিত হয়েছে বিভিন্ন অ্যাসেসমেন্টে, সার্ভেতে, যে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শেখ হাসিনা। এবং দেশের অভ্যন্তরে যত আলোচনা হয়েছে ফেসবুকে, ইউটিউবে এবং বেসরকারি টেলিভিশন টক শোতে, সবখানি শেখ হাসিনার শাসনামলকে কম্পারেটিভ স্টাডি করে বলা হচ্ছে শেখ হাসিনার ত্রুটি বিচ্যুতি থাকলেও তার শাসনামলই বাংলাদেশে সবচেয়ে ভালো ছিল। আমরা সংক্ষিপ্ত সারে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত দেশে এবং দেশের বাইরে যিনি, তিনি শেখ হাসিনা। গত 2 বছর ধরে আমাদের রাষ্ট্রপতি পদ নিয়ে সাসপেন্স ক্রমশ বাড়ছে। দেশে যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে সেখানে কার্যত রাষ্ট্রপতির কোনো গুরুত্ব নেই। তাকে সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয়। এটা একটি অলংকারিক পদ। তো এই অলংকারিক পদ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির কতগুলো অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, তাৎপর্য রয়েছে, এবং ইন টাইম অফ ক্রাইসিস সে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। সে জরুরি অবস্থা জারি করতে পারে, সেনাবাহিনী প্রধানকে এবং যাকে বলা হয় প্রধান বিচারপতিকে আইনের আওতায়
আনতে পারে। যে কোনো ফাঁসির আসামিকে যদিও প্রধানমন্ত্রীর বা আইন মন্ত্রণালয়ের সুপারিশে, প্রধানমন্ত্রীর সুপারিশে হয়, তারপরেও যে কোনো ফাঁসির আসামিকে দণ্ড মকুব করে দেওয়া তার অধিকারের মধ্যে পড়ে। এবং এই কাজগুলো সবসময় যে নিয়ম মেনে হয়, নট লাইক দ্যাট। এই পদে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসেছেন, তারা কেবলমাত্র ফিতা কেটেছেন আর ওই বঙ্গভবনের বলয়ের বাইরে যেতে পারেননি। কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেমন এই পদটি ব্যবহার করে বঙ্গবন্ধু, তারপর জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ তাদের ক্ষমতার চূড়ান্ত রূপ তারা দেখিয়েছেন। আবার দেখা গেল যে এই পদে কার্যত অলংকারিক, কিন্তু অলংকারিক থাকা সত্ত্বেও কিছুটা হলেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যতদিন এই পদে ছিলেন সেখানে তার ওই পদের কিছু অনন্য বৈশিষ্ট্য তিনি রেখে গেছেন। আবার ক্রাইসিস মোমেন্টে বিএনপির জমানাতে যখন সেনাপ্রধান জেনারেল নাসিমের সঙ্গে সরকারের দূরত্ব চরমে, ঠিক সেই সময়টিতে আব্দুর রহমান বিশ্বাস যে সাহস নিয়ে, শক্তি নিয়ে সেনাপ্রধানকে পদচ্যুত করলেন, ঠিক সেম কাজটি কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ করতে পারতেন, তার সেই অধিকার ছিল। আবার সেম কাজটি শাহাবুদ্দিন চুপ্পু করতে পারতেন, একই কাজটি আরও অনেকে করতে পারতেন, কিন্তু সেই আব্দুর রহমান বিশ্বাসের মতো বিশ্বাসযোগ্যতা সবার মধ্যে ছিল না। আবার ধরুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রূপে যারা আসছেন, এই প্রধান ব্যক্তি রূপে অনেকে অনেক কাজ করে গেছেন, কিন্তু বিচারপতি হাবিবুর রহমান যে সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অনন্য। এবং আমরা যতদিন এই বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থায়, নির্বাচনী ব্যবস্থার কথা স্মরণ করব, ঠিক ততদিন বিচারপতি হাবিবুর রহমানের কথা আমরা শ্রদ্ধা করে স্মরণ করব। ইট মিনস প্রধানমন্ত্রী হন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সংসদের বিরোধী দলীয় নেতা হন, কিংবা একজন সিম্পল সাধারণ এমপি হন, ডাজ নট ম্যাটার। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলে এই পদগুলো, মানে এই সকল পদগুলো ন্যাশনাল পদ, মানে জাতীয় পদ। আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এ সিঙ্গেল মেম্বার অফ পার্লামেন্ট, তিনি ওই পার্লামেন্টে বসে এমন কিছু কাজ করতে পারেন তার এলাকার জন্য, জাতির জন্য, এমন কথা বলতে পারেন যেটি ইতিহাস হয়ে থাকে। অন্যান্য পদগুলোর কথা বললাম, মন্ত্রী ক্ষেত্রে প্রযোজ্য, সংসদ নেতার ক্ষেত্রে প্রযোজ্য, স্পিকারের ক্ষেত্রে প্রযোজ্য। এখনও স্পিকার বলতে আমরা যেভাবে হুমায়ুন রশিদ চৌধুরীকে বুঝি, স্পিকার বলতে যেভাবে শামসুল হুদা চৌধুরীকে বুঝি এরশাদের জমানাতে এবং শেখ হাসিনার জমানাতে, ইসে অনন্য একটা প্রাণবন্ত সংসদ তারা উপহার দিয়ে গেছেন জাতিকে। আবার সংসদ নেতা বলতে সংসদকে জমিয়ে রাখার ক্ষেত্রে মুসলিম লীগ বলেন আর প্রেসিডেন্সিয়াল ফর্মের আন্ডারে সংসদ বলেন, যাই বলেন, শাহ আজিজুর রহমানের মতো এত চৌকসভাবে বাংলাদেশে অন্য কোনো নেতা সংসদ পরিচালনা করতে পারেননি। তো এই কারণে কি হলো যে এখন ঘুরে ফিরে এই রাষ্ট্রপতির পদটি বারবার আলোচনায় আসছে। আলোচনায় আসছে এই কারণে যে শেখ হাসিনা যে বিশ্বাস এবং ভরসা করে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে ওই পদে বসিয়েছিলেন, এটা শেখ হাসিনার জমানাতেই তার সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ফলে সেই বিশ্বাস এবং ভরসা শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে তিনি পাননি। আর তাদের মধ্যে এমন একটা দূরত্ব, প্রথম দিকে তো ভালোবাসা এমন পর্যায়ে ছিল যেটা আনবিলিভেবল, আর শেষের দিকে মানে শেখ হাসিনা যখন চলে গেলেন তার আগে সম্ভবত তাদের মধ্যে কথাবার্তা, মুখ দেখা দেখিও বন্ধ ছিল। তো এই গত 2 বছরে সেই রাষ্ট্রপতির হাত দিয়েই এমন সব কাজকর্ম হয়েছে, যেমন শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, তো কোনো পদত্যাগপত্র নেই যে রাষ্ট্রপতি বলেছেন। আবার সেই রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তারপর শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র তার হাতে আছে, তারপরও তিনি সেইগুলোকে মূল ডকুমেন্ট এভিডেন্স রেখে বাকি কাজগুলো করে নিয়েছেন। ফলে সেই শেখ হাসিনার পদত্যাগ থেকে আজ পর্যন্ত সব কিছু, আজকের এই নির্বাচন, সংসদ, সব কিছু মানে একটা প্রশ্নের মধ্যে, একটা ব্র্যাকেটের মধ্যে আছে। তো এক্ষেত্রে রাষ্ট্রপতি, রাষ্ট্রে যারা কর্মকর্তা সবাই যদি ঠিক একটা যাকে বলে ওই ধরনের একটা মেধা নিয়ে, মননশীলতা নিয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করতেন, তাহলে আজকে যে
সমস্যাগুলো তৈরি হয়েছে এবং এই সমস্যার প্রেক্ষিতে আগামী দিনগুলোতে অনেকের জন্য যেভাবে ফাঁসির দড়ি চোখের সামনে ঝুলছে, এরকম অনিশ্চয়তা তৈরি হতো না। এই কারণে কি হলো, এই যে এইবার যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সে পদে নতুন কাউকে দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। চুপ্পু সাহেবের বিদায় এবং এর প্রেক্ষিতে সবার আগে যে নামটি এসেছিল সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা ইউনূসের যে রাষ্ট্রপতি পদের সম্ভাব্যতা এটা একেবারে 0%। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে একটা বিরোধ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাদের সঙ্গে কৌশল করেছেন আর তার জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা একটা কৌশলের মধ্যে ফেলেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে। সরকারি দলের নেতারা বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন দিতে চায়নি, নির্বাচনে বিএনপিকে ধোঁকা দিতে চেয়েছিল, তার ইচ্ছা ছিল এনসিপি জামাতকে ক্ষমতায় আনা এবং ক্ষমতাকে প্রলম্বিত করা। কাজেই সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছলে বলে কৌশলে বিএনপি বাধ্য করেছে, কাজেই তার সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট নেই। একই সঙ্গে রাজনীতিতে এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে যে সকল সমঝোতা হয়েছে, কথাবার্তা হয়েছে, এটাকে বিএনপি এখন চাণক্য নীতি হিসেবে প্রচার করছে। আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর জামাত, এনসিপি তারা প্রাণান্ত চেষ্টা করছে তাদের সঙ্গে যে সমঝোতাগুলো হয়েছে সেইগুলোর ব্যাপারে সরকারকে চাপ দেওয়ার জন্য, এবং সেই চাপের প্রেক্ষিতে 2026 সনের জুলাই মাস শেষ হতে চললো এবং এই সময়টাতে সারা বাংলাদেশে রীতিমতো একটার পর একটা অঘটন ঘটে চলেছে। আর ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতির পদ আপাতত বা কার্যত খালি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পর সম্ভাব্য যে নামটি শোনা গিয়েছিল তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল পত্রিকায় bdnews.com-এর মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালে যখন খবর এলো তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ভদ্রলোক মানুষ, কার্যত তিনি বা দৃশ্যত তিনি আসলে বিব্রত হলেন। এই কারণে আমরা খবর করে দিয়েছি, এমন খবর যে দলের নীতি নির্ধারকরা বসেছিলেন এবং সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বানানো হবে এবং তিনি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি বললেন যে এটা নেহায়তি গুঞ্জন, তিনি আর এগোননি। এবং এই ধরনের বিষয় অনেকের জন্য বিব্রতকর। মধ্যে একবার বর্ষিয়ার নেতা আলতাফ হোসেন চৌধুরী সম্পর্কে খবর আসলে তিনি স্পিকার হচ্ছেন, লোকজন ফুলের মালা নিয়ে মানে রীতিমতো একেবারে প্রস্তুত হয়ে আছে। অনেকে আমার সাথে, ওনার সাথে খুব ভালো খাতির, আমিও চিন্তা করলাম যে ওনাকে একটা টেলিফোন করে কংগ্রাচুলেশন জানাই। তো যাই হোক, পরে আর কিছু হলো না, উনি নিজের টেলিফোন করলেন। তার বললাম যে স্যার আপনি ফোন করেছেন, আমি তো লজ্জায় ফোন করিনি, বিকজ আপনার তো হলো না। আমার ধারণা ছিল আপনি হবেন, হওয়ার পরে আমি একসাথে ফুলের মালা নিয়ে আপনার ওখানে যাব, মিষ্টি নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, উনিও খুব রসিক মানুষ, উনিও বললেন হ্যাঁ রনি, আমি তোমার অফিসে বা বাসায় যাব এবং কোনোই দিয়ে তোমার ঘরের কলিং বেল টিপবো। আমি তো অবাক হয়ে গেলাম, কোনোই কেন? তো বলে আরে বুঝো না, আমি 2 হাতে মিষ্টি নিয়ে যাব, 2 হাতে মিষ্টি নিয়ে যাব। তো যার জন্য সেই মিষ্টি থাকা অবস্থায় তো আমি সেই কলিং বেল টিপতে পারবো না, এই জন্য কনই দিয়ে কলিং বেল টিপবো। দুজনে হাসাহাসি করলাম, আরও অনেক কথাবার্তা বললাম। তো এইরকম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য যে তাকে নিয়ে যে ধরনের প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, আলোচনা হচ্ছে, যদি এটি শেষ অবধি না হয় তাহলে এই ভদ্রলোক জীবন সান হয়ে এসে এক ধরনের বিরূপ পরিস্থিতি পড়বেন। এই জন্য তিনি বলছেন এটা নেহায়েত গুঞ্জন।